প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের ক্লাস নিব হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র। ক্লাসটি নিব আমি ইয়াসমিন আক্তার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি বাংলা কলেজ। আর যে অধ্যায়ের ক্লাস নিব সেটির নাম হচ্ছে ব্যবসায় মৌলিক ধারণা। যে গতদিন তোমাদের এই ব্যবসায় মৌলিক ধারণা অধ্যায়ের হচ্ছে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাণিজ্যের ধারণা বা কমার্স কি। যেমন হচ্ছে শিল্পে যে উৎপাদিত পণ্য সামগ্রী পরবর্তী শিল্প বা প্রকৃত ভোক্তার কাছে পৌঁছানোর ক্ষেত্রে যে বাধা দেখা দেয় তা দূর করার জন্য বিনিময় বা ক্রয় বিক্রয় বা এই সহায়ক যাবতীয় কাজে হলো বাণিজ্য। এখন দেখো, এখানে হচ্ছে শিল্প বা প্রকৃত ভোক্তার নিকট আচ্ছা উৎপাদিত পণ্য সামগ্রী কিন্তু হচ্ছে প্রকৃত ভোক্তারই কারা, যারা হচ্ছে পণ্যটির উপযোগ নিঃশেষ করে দেয় তারাই হচ্ছে কিন্তু প্রকৃত ভোক্তারই। আর শিল্প হচ্ছে ওই পণ্যটি নিয়ে আবার নতুন করে পণ্য তৈরি করে, তারা হচ্ছে ক্রেতা। হ্যাঁ, আর প্রকৃত ভোক্তারীকে আমরা ভোক্তা বলে থাকি। আর হচ্ছে শিল্পে যে সহায়ক যে কার্যাবলীগুলি করে থাকে বাণিজ্যের মধ্যে, যেমন হচ্ছে পরিবহন, বীমা, গুদামজাতকরণ, ব্যাংকিং, যোগাযোগ, হ্যাঁ ইত্যাদি কাজগুলি সহায়ক কার্যাবলীগুলি করে থাকে বাণিজ্য। আচ্ছা, এখন আমরা জানি যে বাণিজ্য হচ্ছে ব্যবসায়ের একটি শাখা। শিল্প যেমন হচ্ছে ব্যবসায়ের একটি শাখা, বাণিজ্য একটি শাখা। আবার হচ্ছে বাণিজ্যেরও ব্যবসায়ের যেমন মূল উদ্দেশ্য থাকে হচ্ছে মুনাফা অর্জন করা, তেমনি যেহেতু ব্যবসায়ের একটি শাখা বাণিজ্য, তেমনি বাণিজ্যেরও হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। আর বাণিজ্য কি করে? উৎপাদক এবং মিডলম্যান হিসেবে কাজ করে। উৎপাদক এবং হচ্ছে ভোক্তার মধ্যে সেতু বন্ধন তৈরি করে। আর হচ্ছে উৎপাদকের যে পণ্য সামগ্রী হচ্ছে উৎপাদন করে সেগুলি হচ্ছে ভোক্তার নিকট পৌঁছানোর কাজ করে। আরেকটি হচ্ছে পৌঁছানো পর্যন্ত যত বাধা আছে, পরিবহনগত যত সমস্যা আছে, গুদামজাতকরণ, হ্যাঁ সব বাধাগুলি দূর করে হচ্ছে বাণিজ্য। এবং কয়টি স্টেপে কাজ করে? যেমন উৎপাদকের কাছ থেকে হচ্ছে উৎপাদক কি করে, বিনিময় সংক্রান্ত প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তখন হচ্ছে সেটা দূর করে বাণিজ্য দূর করে। তারপরে হচ্ছে পণ্য ও তথ্যাদি বিনিময় করে, পণ্য ভোক্তাদেরকে দিয়ে থাকে এবং ভোক্তাদের কাছে থেকে ফিডব্যাকটা নিয়ে সে তথ্যটি হচ্ছে সে উৎপাদকের নিকট প্রেরণ করে। তারপর হচ্ছে ক্রেতা ও ভোক্তার কাছে, ক্রেতাকে পণ্য দেয় আর হচ্ছে উৎপাদককে তথ্য দিয়ে থাকে। আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বাণিজ্যের বৈশিষ্ট্য। বাণিজ্যের 1 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে বাণিজ্য হচ্ছে ব্যবসায়ের একটি শাখা। সেটা হচ্ছে শিল্পে যে পণ্যদ্রব্য উৎপাদিত হয়, উৎপাদনের পরবর্তী কাজে কিন্তু হচ্ছে বাণিজ্যের কাজ শুরু হয়। আর বাণিজ্যের কাজ সঠিকভাবে করা ছাড়া শিল্পের উৎপাদিত পণ্য চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো সম্ভব না। আর এটা হচ্ছে মুনাফা অর্জন। ব্যবসায়ের যেমন হচ্ছে বলেছি যে মুনাফা অর্জন যেহেতু ব্যবসায়ের মূল উদ্দেশ্য, ব্যবসায়ের একটি শাখা হচ্ছে বাণিজ্য, তাই বাণিজ্যেরও মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। আর এটা হচ্ছে বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন উপযোগ সৃষ্টি হয়। বাণিজ্যে যে কাজগুলি করে থাকে সেই কাজগুলির মাধ্যমেই কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি হয়। যেমন হচ্ছে পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়, গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়, বীমার মাধ্যমে ঝুঁকিগত উপযোগ সৃষ্টি হয়, ব্যাংকিংয়ের মাধ্যমে হচ্ছে অর্থগত উপযোগ সৃষ্টি হয় এবং যোগাযোগের মাধ্যমে হচ্ছে তথ্য সংক্রান্ত উপযোগ সৃষ্টি হয়। আরটি হচ্ছে চলতি মূলধনের আধিক্য। একটি কথা বলি, যেমন হচ্ছে যেহেতু বাণিজ্যের প্রধান কাজ হচ্ছে শিল্পে যে উৎপাদিত পণ্য সামগ্রী হচ্ছে ক্রেতা ও ভোক্তার কাছে পৌঁছানো, আর এর কারণে হচ্ছে
এখানে হচ্ছে কেনা বেচা যত বেশি হবে মুনাফার সম্ভাবনা তত বেশি হয়। আর যেহেতু কেনা বেচার কাজটি হয়ে থাকে এখানে, সেই জন্য হচ্ছে এখানে চলতি মূলধনের আধিক্য বেশি থাকে। আরটি হচ্ছে চাহিদা ও যোগানের সমন্বয়। বাণিজ্যের মাধ্যমে চাহিদা ও যে যোগানের যে সমন্বয় হয়ে থাকে, কি পরিমাণ চাহিদা আছে এবং কি পরিমাণ যোগান দিতে হবে, সেটা হচ্ছে বাণিজ্যের মাধ্যমে হচ্ছে তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। আরেকটি হচ্ছে পরিধির ব্যাপকতা। শিল্প যেমন একটা নির্দিষ্ট স্থানে হচ্ছে পণ্য উৎপাদন করে, কিন্তু হচ্ছে বাণিজ্য কিন্তু পুরো দেশ এবং পুরো বিশ্বব্যাপী তার কার্যক্রম পরিচালনা করে থাকে। আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বাণিজ্যের প্রকারভেদ। আচ্ছা, এখন বাণিজ্য হচ্ছে ব্যবসায়ের একটি শাখা। এখন বাণিজ্যের যে প্রকারভেদগুলি, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ট্রেড বা পণ্য বিনিময়, সেটাকে আমরা ক্রয় বিক্রয় বলে থাকি। আরেকটি হচ্ছে পণ্য বিনিময়ের সহায়ক কার্যাবলী। এখন ট্রেড মানে কি? ট্রেড হচ্ছে মুনাফা অর্জনের লক্ষ্যে, অবশ্যই মুনাফা অর্জনের লক্ষ্য থাকতে হবে, পণ্য সামগ্রী কেনা বেচা করাকে পণ্য বিনিময় বা ট্রেড বলে। আর এই ট্রেড বা পণ্য বিনিময়ের মাধ্যমে কিন্তু যে স্থানগত যে সত্যগত বা মালিকানাগত যে বাধা আছে, সেটা কিন্তু দূর হয়ে থাকে। হ্যাঁ, আবার হচ্ছে উৎপাদন কাছে পণ্য ভোগকারীর কাছে পৌঁছানোর ক্ষেত্রে একাধিকবার কেনাবেচার প্রয়োজন হতে পারে, সবই কিন্তু আসলে বাণিজ্যের আওতাধীন। এখন হচ্ছে ট্রেড বা পণ্য বিনিময় কয়ের আওতাভুক্ত কি, কোন কোন বিষয় হচ্ছে ট্রেডের আওতাভুক্ত? যেমন হচ্ছে একটি হচ্ছে অভ্যন্তরীণ পণ্য বিনিময়। হ্যাঁ, অভ্যন্তরীণের মধ্যে আছে পাইকারি ও খুচরা। এখন অভ্যন্তরীণটা কি? যদি হচ্ছে দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে পণ্য ক্রয় বিক্রয় হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো অভ্যন্তরীণ পণ্য বিনিময়। যেমন হচ্ছে পাইকারি পণ্য বিনিময়, আমদানি উৎপাদককারী বা আমদানিকারকের কাছ থেকে বেশি পরিমাণে হচ্ছে পণ্য সামগ্রী কিনে তা খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে। হ্যাঁ, এই ধরনের হচ্ছে এটাকে হচ্ছে পাইকারি পণ্য বিনিময় বলে। আর যারা এই কাজ করে তাদেরকে বলে থাকে পাইকার। আর এই পাইকাররা হচ্ছে উৎপাদনকারী আর হচ্ছে খুচরা ব্যবসায়ীর সাথে যোগসূত্র স্থাপন করে থাকে। আর খুচরা ব্যবসায়ী কি করে? পাইকার বা আমদানিকারকের কাছ থেকে তারা পণ্য সামগ্রী কিনে চাহিদা অনুযায়ী চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য বিক্রয় করে। আর এই জন্য তাদেরকে বলা হয়ে থাকে, যারা পণ্য বিক্রয় করে তাদেরকে খুচরা ব্যবসায়ী বলা হয়ে থাকে। আর যাদের স্বল্প পুঁজি সহজ গঠন হয়ে থাকে, স্বল্প পুঁজি রয়েছে, তারাই কিন্তু হচ্ছে খুচরা ব্যবসায় করতে পারে। এটা ক্ষুদ্রায়তন ব্যবসা সংগঠনও বলা হয়ে থাকে, যারা খুচরা ব্যবসা করে। আরেকটি হচ্ছে বৈদেশিক পণ্য বিনিময়। হ্যাঁ, সে ট্রেড বা পণ্য বিনিময়ের আরেকটি প্রকারভেদ হচ্ছে বৈদেশিক পণ্য বিনিময়। বৈদেশিক পণ্য কি? যখন দুইটি ভিন্ন দেশের মধ্যে স্বাধীন দেশের ব্যবসায়ীর সাথে অন্য দেশের ব্যবসায়ী যে কেনাবেচা কাজ করে থাকে, মানে পণ্য ক্রয় বিক্রয় হয়ে থাকে, তাকে বৈদেশিক পণ্য বিনিময় বলে। এক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা দুজনেই দুই দেশের অধিবাসী হয়ে থাকবে। আর বৈদেশিক পণ্য বিনিময়ের প্রকারভেদ হচ্ছে আমদানি, রপ্তানি, আন্ট্রাপো ও পুনঃরপ্তানি। এখন আমদানিটা কি? আমদানিটা হচ্ছে বিক্রির উদ্দেশ্যে বিদেশ থেকে পণ্য কিনে নিজ দেশে আনাকে বলা হয়ে থাকে আমদানি। হ্যাঁ, যেমন বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে চীন থেকে। আবার আমদানিটা করা হয়ে থাকে যখন কোনো দেশে যেসব পণ্যের অভাব থাকে, তা হচ্ছে অন্য দেশ থেকে আমদানি করে থাকে। আরেকটা হচ্ছে রপ্তানি। রপ্তানিতে কি?
বিদেশি কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের কাছে যদি পণ্য বিক্রি করি তখন সেটাকে বলে রপ্তানি। কোনো দেশের রপ্তানির পরিমাণ আমদানির চেয়ে বেশি হলে সেটাকে আমরা বলবো রপ্তানি করলে হচ্ছে বৈদেশিক মুদ্রা আয় হবে, দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন হবে। বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে থাকে পোশাক, তৈরি পোশাক, হোয়াইট গোল্ড, বাগদা চিংড়ি সেটা হচ্ছে আমেরিকায় করে থাকে সবচেয়ে বেশি রপ্তানি। আর হচ্ছে অন্ট্রাপোটা কি? আমদানিকৃত যে পণ্য দ্রব্য সেটা গুণগত মান ও পরিমাণ আকৃতি কোনোটাই পরিবর্তন করে না, কিন্তু হচ্ছে পরিবর্তন না করে তৃতীয় কোনো দেশে হচ্ছে যদি রপ্তানি করা হয় তাহলে সেটাকে আমরা বলবো অন্ট্রাপো বাণিজ্য। আর এই যে সংযোজন মূল্য 5% বেশি হবে না। আর এটা হচ্ছে বন্দরের সীমানার বাইরে আনা যাবে না, এটা এক দেশ থেকে এনে বন্দরে রেখে আবার বন্দর থেকে সেটাকে রপ্তানি করতে হবে। আর এটা কখন করা হয়? যখন হচ্ছে যেমন দুই দেশের মধ্যে কোনো রাজনৈতিক এবং বাণিজ্যিক কোনো সম্পর্ক থাকে না, যেমন আমাদের দেশের সাথে ইসরায়েলের কোনো হচ্ছে বাণিজ্যিক এবং রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। এখন সেই দেশ থেকে যদি আমরা পণ্য আমদানি করতে চাই বা রপ্তানি করতে চাই তাহলে কিন্তু আরেকটা তৃতীয় দেশকে ব্যবহার করতে হবে, এটা কি বলে থাকে অন্ট্রাপো। আচ্ছা, আরেকটা হচ্ছে পুনঃরপ্তানি। আমদানিকৃত পণ্য স্থানীয়ভাবে পুনরায় রপ্তানি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পণ্যের গুণগত মান বা আকৃতি পরিবর্তন করা হয়, করে হচ্ছে সেটাকে নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি করাকে পুনঃরপ্তানি বলে। এক্ষেত্রে সংযোজন মূল্য হচ্ছে 10% হতে পারে, সর্বোচ্চ 10% হতে পারে। আচ্ছা, এখন হচ্ছে আরেকটি হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। পণ্য বিনিময়ের যে সহায়ক কার্যাবলীগুলি আছে, আচ্ছা, অভ্যন্তরীণ এবং বৈদেশিক পণ্য বিনিময় সঠিকভাবে সম্পাদনের ক্ষেত্রে বেশ কিছু বাধার সৃষ্টি হয়, যেমন হচ্ছে অর্থগত বাধা হতে পারে, ঝুঁকিগত বাধা হতে পারে, স্থানগত। হ্যাঁ, এখন এই বাধাগুলো দূর করে কে? বাণিজ্য। যেমন হচ্ছে 1 নম্বরে হচ্ছে ব্যাংকিং হচ্ছে যেমন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অর্থকে ব্যবসায় প্রাণ বলা হয়ে থাকে, তাহলে অর্থের প্রয়োজন। তাহলে অর্থের নিরাপত্তা যদি থাকে, সুষ্ঠু লেনদেন হয়ে থাকে, তাহলে কিন্তু হচ্ছে ব্যবসায় সাফল্য অর্জিত হয়। আর এই ব্যাংকিং ব্যবসা বা ব্যাংক হচ্ছে অর্থ সংক্রান্ত বাধাগুলি দূর করে থাকে ব্যাংক। যেমন হচ্ছে বিদেশে যদি আমরা হচ্ছে ব্যবসা করতে যাই তাহলে আমাদের কিন্তু প্রত্যয়পত্র খুলতে হয়। আর প্রত্যয়পত্র মানে এলসির মাধ্যমে কিন্তু বিদেশে আমরা আমদানি রপ্তানি করতে পারি নিশ্চিন্তে। আরেকটা হচ্ছে বিমা হচ্ছে আমরা তো জানি যে ব্যবসায়ের সাথে হচ্ছে যে ঝুঁকি ওতপ্রোতভাবে জড়িত, ঝুঁকি বা অনিশ্চয়তা। কি? ঝুঁকি হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপ করা যায়, অনিশ্চয়তা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপ করা যায় না। এখন ঝুঁকি অনিশ্চয়তা বিদ্যমান, এই ঝুঁকিটাকে হচ্ছে হ্রাস করার জন্য বা হচ্ছে ঝুঁকিগত বাধা দূর করার জন্য বিভিন্ন ধরনের বীমা প্রতিষ্ঠান আছে। যেমন হচ্ছে 2 ধরনের বীমা আছে, একটা হচ্ছে জীবন বীমা আর একটা হচ্ছে সাধারণ বীমা। মানুষের জীবনের উপরে করা হয়ে থাকে। আমাদের দেশে জীবন বীমা কর্পোরেশন আছে, আবার সাধারণ বীমা কর্পোরেশন আছে, আবার বিদেশি বিভিন্ন বীমা সংস্থাও আছে। সেগুলি হচ্ছে ব্যবসায়ের হচ্ছে যে ঝুঁকি আছে, ঝুঁকিগত বাধা দূরকরণে সহায়তা করে থাকে। আরেকটি হচ্ছে পরিবহনের মাধ্যমে কি করে উৎপাদন যেহেতু একটা নির্দিষ্ট স্থানে হয়ে থাকে, উৎপাদন যেহেতু একটা নির্দিষ্ট স্থানে হয়ে থাকে, সেই জন্য
পণ্যদ্রব্য উৎপাদনকারী নিকট থেকে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত কিছু বাধার সৃষ্টি হয়। হ্যাঁ, আর এই বাধাগুলি দূর করে কিন্তু হচ্ছে পরিবহন কি করে, বিভিন্ন মধ্যস্থতাকারী ঘুরে হচ্ছে সেটা ভোক্তার কাছে পৌঁছে দেয়। আরটি হচ্ছে গুদামজাতকরণ। আমরা যদি এক সময়ের পণ্য আরেক সময় ব্যবহার করতে চাই তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে গুদামজাতকরণ। তার মানে সময়ে যে বাধা আছে সেটা দূর করে হচ্ছে গুদামজাতকরণ। আর সময়গত বাধা দূর করে একবার ধারাবাহিক নিরবিচ্ছিন্নতা রক্ষা করে থাকে। হ্যাঁ, যেন হচ্ছে আমরা এখন শীতকালীন সবজিও হচ্ছে আমরা হচ্ছে গ্রীষ্মকালে পেয়ে থাকি। আরেকটি হচ্ছে বাজারজাতকরণ প্রসার। যেমন হচ্ছে বাজারজাতকরণ প্রসারটা কি, সেটি হচ্ছে যেমন হচ্ছে সম্ভাব্য যে ক্রেতা বা ভোক্তা মনে পণ্য সেবার প্রতি বিভিন্ন কৌশল আকৃষ্ট সৃষ্টি করা, পণ্য সেবার প্রতি বিভিন্ন কৌশলে যে আকৃষ্টতা সৃষ্টি করে সেটাকে কিন্তু বাজারজাতকরণ প্রসার বলে। এখন বাজারজাত প্রসার অনেকগুলি কার্যক্রম আছে, প্রচার, ব্যক্তিক বিক্রয়, বিজ্ঞাপন। হ্যাঁ, সেগুলি হচ্ছে বাজারজাতকরণ প্রসারের হাতিয়ার। এখন এই হাতিয়ারগুলি ব্যবহার করে বাজারজাতকরণ প্রসার করা হয়ে থাকে। হ্যাঁ, আর এখন হচ্ছে যে এই বাজারজাতকরণ প্রসারটা আসলে কি করে থাকে, যে জ্ঞানগত যে বাধা আছে সে বাধাটাকে দূর করে থাকে। পণ্য কিভাবে ব্যবহার করতে হবে, এই পণ্যটা কি উপকারে আসবে সেই সম্পর্কে তথ্য হচ্ছে ভোক্তার নিকট পৌঁছে দেয়। হ্যাঁ, কিভাবে বিজ্ঞাপন, প্রচার, ব্যক্তিক বিক্রয়, হ্যাঁ বিক্রয় প্রসার, বাজারজাতকরণ যে হাতিয়ারগুলি আছে সেগুলির মাধ্যমে। আরটি হচ্ছে যোগাযোগ হচ্ছে আমরা যোগাযোগ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি বা পক্ষের মধ্যে তথ্যভাবে দেওয়া নেওয়াকে বোঝায়। হ্যাঁ, এক্ষেত্রে বাণিজ্যের এই যোগাযোগের মাধ্যমে ক্রেতা এবং ভোক্তাদের যথাসময়ে সঠিক তথ্য দিয়ে থাকে। আর যোগাযোগটা কি করে, তথ্য সংক্রান্ত যে বাধাটা আছে হ্যাঁ সেটা দূর করতে সহায়তা করে। আচ্ছা, আমরা আরেকটি টপিক জানবো, সেটা হচ্ছে বাংলাদেশে বাণিজ্যের সমস্যা, যে বাণিজ্যে যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি, আর হচ্ছে সম্ভাবনাটা কি। আচ্ছা, আমাদের দেশে যে বৈদেশিক বাণিজ্যের সংক্রান্ত যে দেশি বিদেশি সকল উদ্যোক্তা সেবা ওয়ান স্টপ সার্ভিসের মতো যে হচ্ছে বাণিজ্য বিষয়ে যে কোনো একটি প্রতিষ্ঠানের আওতা নিয়ে আসা প্রয়োজন, যে সমস্যাগুলি আছে সে সমাধানের জন্য। এখন কী কী সমস্যাগুলি আছে সেটা হচ্ছে পর্যাপ্ত মূলধনের অভাব 1 নাম্বার, আর হচ্ছে 2 নাম্বার হচ্ছে সততা ও দক্ষতার অভাব, দক্ষ লোক, আর হচ্ছে সৎ কর্মীর অভাব রয়েছে। অর্থাৎ যে রাজনীতির যে অস্থিরতা, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলি আছে বাণিজ্যের ক্ষেত্রে, যে যার কারণে হচ্ছে ব্যবসায় সফলতা অর্জন করতে অনেক সময় হচ্ছে দীর্ঘতি হচ্ছে। আরেকটা হচ্ছে ভাবমূর্ত ব্র্যান্ডিং সমস্যা। হ্যাঁ, আর হচ্ছে কাস্টমসের জটিলতা, অনেক সমস্যা, যেমন বিদেশে আমদানি রপ্তানি ক্ষেত্রে হচ্ছে কাস্টমসের জটিলতা, হয়রানি, আর হচ্ছে দীর্ঘসূত্রিতা। আর হচ্ছে বিএসটিআই মান সন্দেহ গ্রহণযোগ্যতা না থাকা, যেমন বিএসটিআই হচ্ছে আমরা পণ্যের মান যাচাই করে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট। হ্যাঁ, আরেকটা হচ্ছে ইপিবি হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো, হচ্ছে সেটা কি করে হচ্ছে অবকাঠামোগত সক্ষমতার অভাব রয়েছে ইপিবি। আর হচ্ছে আরেকটি হচ্ছে যেমন হচ্ছে যথাযথ ব্র্যান্ডিং করতে না পারে, পণ্যের ব্র্যান্ডিংটা। যে আরেকটি হচ্ছে বেশি যেমন হচ্ছে গ্যাস, জ্বালানি, বিদ্যুৎ সহ অবকাঠামোর বিভিন্ন সমস্যা রয়েছে। আর প্রতিকূল বাণিজ্য নীতি, যে বাণিজ্য নীতিটা আছে সেটা হচ্ছে অনুকূলে না, সেটা ধরে নেওয়া হয়, তবে হচ্ছে সেটা চেঞ্জ হয়েছে বর্তমানে। পণ্য সংরক্ষণে সমস্যা, যেমন গুদামজাতকরণের সমস্যা রয়েছে। আরেকটা হচ্ছে দুর্বল যোগাযোগ ব্যবস্থা। এইগুলির কারণে হচ্ছে বাংলাদেশে হচ্ছে বাণিজ্যের ততটা সফলতা অর্জন করতে পারছে না। আর সম্ভাবনা যেটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার বলা হয়ে থাকে,
যেমন খুব সহজে দক্ষিণ এশিয়ার দেশগুলো পণ্য সেবা রপ্তানি করার সুযোগ রয়েছে। আর স্থানীয়ভাবে হচ্ছে পণ্য উৎপাদন করলে বিশাল মার্কেট সহজে লাভবান হওয়া যায়। আরেকটা হচ্ছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নে যে হচ্ছে জিএসপি সুবিধা অগ্রাধিকার সুবিধা রয়েছে, সেটা পাচ্ছে বাংলাদেশ। আরেকটা হচ্ছে বাংলাদেশ কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি পণ্য রপ্তানিতে হচ্ছে এখন দ্বিতীয় স্থান, সম্ভবত এই বছর হচ্ছে তৃতীয় স্থানে, এই করোনার জন্য তৃতীয় স্থানে অবস্থান করছে। কারণ হচ্ছে প্রথম যে হচ্ছে চায়না, আর এটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে ভিয়েতনাম চলে আসছে। আগে কিন্তু বাংলাদেশ দ্বিতীয় স্থানে ছিল, এখন কিন্তু সেই স্থানটা ভিয়েতনাম নিয়ে নিয়েছে। হ্যাঁ, বৈশ্বিক করোনার জন্য, এই মহামারীর জন্য হচ্ছে এই অবস্থা হয়েছে। আর হচ্ছে বাংলাদেশ আরও কিছু পণ্য রপ্তানি করে থাকে, যেমন নিটওয়্যার, হোয়াইট গোল্ড, যেমন হচ্ছে চিংড়ি, ক্যাপ, হোম টেক্সটাইল, হ্যাঁ, এগুলি রপ্তানি করে থাকে। আর বাংলাদেশ বেশি আমদানি করে থাকে, বাংলাদেশে রপ্তানি থেকে আমদানির পরিমাণটা এখনও বেশি। অবশ্যই আমদানি থেকে রপ্তানির পরিমাণটা বেশি হওয়া উচিত। বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে থাকে হচ্ছে ভারত থেকে, চীন থেকে। চীন হচ্ছে প্রথম, তারপরে ভারত থেকে হচ্ছে আমদানি করে থাকে। সবচেয়ে বেশি আমদানি করে থাকে চায়না থেকে। এখন বাংলাদেশের যে সম্ভাবনাটা আছে, যেমন প্রতিবেশী দেশগুলিতে হচ্ছে বাংলাদেশ পণ্য রপ্তানি করতে পারে। আরেকটা হচ্ছে 2021 সালে হচ্ছে বাংলাদেশ $60 মিলিয়ন নির্ধারণ করা হয়েছে পণ্য রপ্তানি। আরেকটা হচ্ছে বাংলাদেশ হচ্ছে জেনে রাখা ভালো, তোমার 2018 সালে হচ্ছে 16 মার্চ জাতিসংঘ কর্তৃক বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে স্বীকৃতি লাভ করে এবং 2024 সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশে স্বীকৃতি লাভ করবে। আর এটা লাভ করলে হচ্ছে দেশের যে অনুদান ও সহজ ঋণের প্রাপ্তি কমবে, বাড়বে হচ্ছে ঋণ নেওয়ার সক্ষমতা বাড়বে। আবার হচ্ছে অগ্রাধিকার সুবিধাও পাওয়া যাবে, জিএসপি সুবিধা, অগ্রাধিকার বাজার সুবিধাটা যেটা আছে। আবার হচ্ছে যেটা হচ্ছে, যদিও বিশ্বব্যাংক হচ্ছে একটি সম্ভাবনাময় দেশ হিসাবে বাংলাদেশকে সম্ভাবনাময় অর্থনীতি দেশ হিসেবে উল্লেখ করেছেন, তবে বাংলাদেশে কিছু হচ্ছে অভ্যন্তরীণ বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে এখন অনেক পিছিয়ে আছে। আমরা আশা করি ভবিষ্যতে বাংলাদেশ একটি ভালো অবস্থানে অর্জন করবে। আমরা কিছু বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে যেমন হচ্ছে বিএসটিআই হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট, যেটা হচ্ছে পণ্যের মান যাচাই করে। এবং আমরা যদি কোনো পণ্যের গায়ে এই সিলটা দেখি, যেমন এখানে বিএসটি একটা সিল রয়েছে, হ্যাঁ, এই সিলটা দেখে তখন আমরা বলবো এই পণ্যটি হচ্ছে বিএসটিআই কর্তৃক অনুমোদিত বা পণ্যের মান যাচাইকৃত। হ্যাঁ, আরেকটি হচ্ছে ইবিবি এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। সেটা কি করে, সেটা হচ্ছে বাংলাদেশের যে পণ্য রপ্তানি বা আমদানির ক্ষেত্রে পণ্য রপ্তানিতে কাজ করে থাকে। এখন পণ্য রপ্তানির জন্য দেশীয় যে পণ্যগুলি সেগুলি হচ্ছে বাণিজ্য মেলা বা মেলা প্রদর্শনী কাজ করে থাকে, বিদেশে করে থাকে, বিদেশি বিভিন্ন কূটনীতিকের সাথে হচ্ছে আলাপ আলোচনা করে থাকে। হ্যাঁ, সেটা ইপিবি এ কাজগুলি করে থাকে। আর হচ্ছে প্রত্যয়পত্র, যেটা বলেছি আমি, যে পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারক ও ক্রেতার পক্ষে রপ্তানিকারক ও বিক্রেতাকে কেনা পণ্যের মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয়, সেটাকে প্রত্যয়পত্র বলে বা লেটার অফ ক্রেডিট, হ্যাঁ, এলসি বলে থাকে। এলসির মাধ্যমে কিন্তু বিদেশে পণ্য আমদানি এবং রপ্তানি করা যায়। কোটা সুবিধা যদিও উঠে গেছে, কোটা সরকার কর্তৃক এক ধরনের বাণিজ্য সীমাবদ্ধ, যেখানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পণ্য আমদানি বা রপ্তানি করে থাকে। জিএসপি, এখন এটা খুব, জিএসপি হচ্ছে জেনারেলাইজ সিস্টেম অফ প্রিফারেন্স, হচ্ছে অর্থাৎ হচ্ছে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা। এটা হচ্ছে উন্নয়নশীল দেশে পণ্য বিনা শুল্কে হচ্ছে উন্নত দেশে প্রবেশাধিকার পায়। তো শুল্ক যদি কম থাকে তাহলে কিন্তু পণ্যের মূল্যটাও কম থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ভোক্তা হচ্ছে পণ্যটি গ্রহণে আগ্রহী হয়ে থাকে। হ্যাঁ, এই জন্য বিভিন্ন দেশ হচ্ছে জিএসপি সুবিধা পাওয়ার জন্য হচ্ছে কাজ করে থাকে।
শুল্ক শুল্ক হচ্ছে একটি পরোক্ষ কর সরকার কর্তৃক আমদানি রপ্তানি বাণিজ্যের উপরে আরোপ করা হয়ে থাকে। এটি সরকারের আয়ের উৎস। হ্যাঁ, আমদানি করলেও আরোপ করে থাকে, রপ্তানি করলেও সেটার উপর আরোপ করে থাকে, তবে রপ্তানির পণ্যের উপরে বেশি আরোপ করা হয়ে থাকে, আমদানি পণ্যের উপরে কম আরোপ করা হয়ে থাকে। আচ্ছা, আর হচ্ছে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা হচ্ছে বাংলাদেশ সরকার উন্নয়ন কর্মকাণ্ডের ভীষণ যে 2001 আছে, বাস্তবায়নে একটি পদক্ষেপ হিসেবে সরকার কর্তৃক গৃহীত সপ্তমবারে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা হচ্ছে আরও 6টি কিন্তু হয়েছে। এটা কিন্তু সপ্তমবারের। এখন যেটা চলমান আছে, এবছরই শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে 2015 সাল থেকে 2020 সাল মেয়াদী কর্মসূচিতে আবার পরবর্তীতে আরেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকবে। হ্যাঁ, স্বল্পোন্নত দেশ, লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। এই দেশগুলি কি যেসব দেশে জীবনযাত্রার মান নিম্ন এবং অনুন্নত শিল্প অঞ্চলভিত্তিক মানব উন্নয়ন সূচক অন্যান্য দেশের তুলনায় নিম্নমুখী, সেগুলিকে স্বল্পোন্নত দেশের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। বিশ্বে বর্তমানে 48টি দেশ হচ্ছে স্বল্পোন্নত দেশের অন্তর্ভুক্ত। উন্নত দেশ, উন্নত দেশ বলতে আমরা যেটা বুঝি সার্বভৌম দেশকে বুঝি যারা অর্থনৈতিক উন্নয়নে এবং উন্নত প্রযুক্তি বা প্রযুক্তিগত অবকাঠামোর সর্বোচ্চ স্তরে নির্দিষ্ট সীমারেখা অবস্থান করছে, তাদেরকে উন্নয়নশীল দেশসমূহকে অনেকাংশে এগিয়ে। হ্যাঁ, উন্নয়নশীল দেশগুলি কি যেসব দেশের জীবনযাত্রার মান উন্নত দেশের তুলনায় কম কিন্তু নতুন নতুন প্রযুক্তি শিল্প ক্ষেত্রে অবকাঠামোর মাধ্যমে অগ্রগতি লাভ করেছে, সেগুলোকে উন্নয়নশীল দেশ বলে। হ্যাঁ, জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক যে কাউন্সিলের মানদণ্ডে উন্নয়নশীল দেশ হতে হলে মাথাপিছু আয় হতে হবে কমপক্ষে হচ্ছে $500, মানব সম্পদ সূচকে হতে হবে 66 বেশি, এবং অর্থনীতি ভঙ্গুরতার সূচক অবস্থান হতে হবে 32, তাহলে উন্নয়নশীল দেশ হতে পারবে। প্রত্যক্ষ সেবার ধারণা, আমরা আরেকটি টপিক নিয়ে জানবো, হচ্ছে প্রত্যক্ষ সেবাটা কি। প্রত্যক্ষ সেবা হচ্ছে ব্যবসায়ের একটি শাখা। প্রত্যক্ষ সেবা হচ্ছে ব্যবসায়ের একটি শাখা, তাই ব্যবসায়ী শাখা হিসেবে ব্যবসায়ী যে উদ্দেশ্য থাকে, প্রত্যক্ষ সেবারও সেই উদ্দেশ্য মুনাফা অর্জন। মুনাফা অর্জনের লক্ষ্যে গ্রাহকদের যে সরাসরি কোনো কাজের সুবিধা বা সন্তুষ্টি দেওয়ার সাথে জড়িত অর্থনৈতিক হচ্ছে কর্মকাণ্ডকে প্রত্যক্ষ সেবা। এখানে যে সেবাটা দিচ্ছে সেটা কিন্তু প্রত্যক্ষ না, দৃশ্যমান না, সেটা হচ্ছে দৃশ্যমান না, তাই এটাকে বলা হয়ে থাকে শুধু সুবিধা বা সন্তুষ্টি দিচ্ছে, এবং এর মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড, যে অর্থনৈতিক কর্মকাণ্ডটা হচ্ছে সেটাকে আমরা বলবো প্রত্যক্ষ সেবা। এখন প্রত্যক্ষ সেবা কারা দিচ্ছে, আমরা সেটা হচ্ছে যেমন হচ্ছে ক্লিনিক ব্যবসা যেটা করে থাকে ডাক্তাররা, তারপর আইন ব্যবসা, হিসাব ভিত্তিক, প্রকৌশল ফার্ম, হ্যাঁ, ওরা কিন্তু ইঞ্জিনিয়াররা যারা হচ্ছে প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত, তারা হচ্ছে প্রত্যক্ষ সেবা দিচ্ছে। এখন প্রত্যক্ষ সেবাটা হচ্ছে ব্যক্তি একা বা দলবদ্ধভাবে দিতে পারে। হ্যাঁ, আর একটি হচ্ছে এই ধরনের সেবা একটি থেকে অন্যটি সহজে আলাদা করা যায়। হ্যাঁ, যেমন ক্লিনিক্যাল ব্যবসা, আইন ব্যবসা, একটি থেকে অন্যটিকে সহজে আলাদা করা যায়। এটি পরিবর্তনশীল এবং এর বিনিময় যোগ্যতা রয়েছে। এর অদৃশ্যমান, আগে বলেছে অদৃশ্যমান, অস্পর্শনীয়, যা ধরা ছোঁয়া বা দেখা যায় না। আর হচ্ছে সেবা দানকারী থেকে এরূপ সেবা আলাদা করা যায় না, যে সেবা এবং হচ্ছে যে ব্যক্তি সেবা দিচ্ছে তাকে আলাদা করা যায় না। আর হচ্ছে বিশেষ জ্ঞান এবং দক্ষতার প্রয়োজন হয় এই সেবা দিতে হলে, এই সেবার মাধ্যমে মুনাফা অর্জন করতে গেলে। আর একটি হচ্ছে সাধারণত এটি একটি স্বাধীন পেশা, আমরা ব্যবসাকে স্বাধীন পেশা বলে থাকি, তাই এটা হচ্ছে একটি স্বাধীন পেশা। আচ্ছা, এখন আমরা প্রত্যক্ষ সেবার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। আমরা সংজ্ঞা থেকে কিছু বৈশিষ্ট্য আমরা জেনে যাই সবসময়, তারপর আবার হচ্ছে আমরা কিছু জানি, যেমন কাজ, সুবিধা ও সন্তুষ্টি। প্রত্যক্ষ সেবা হলো আসলে কোনো কাজ, সুবিধা বা সন্তুষ্টি যা হচ্ছে
বিক্রেতা সম্ভাব্য ক্রেতার কাছে বিক্রির জন্য উপস্থাপন করে। যেমন হচ্ছে কোনগুলি করে থাকে, যেমন হচ্ছে ক্লিনিক, অডিট ফার্ম, সেলুন, মেরামতি কারখানা প্রভৃতি কাজ সুবিধা তৃপ্তি বিক্রি করে মুনাফা অর্জনের চেষ্টা করে। আর হচ্ছে অস্পর্শনীয় সেবা কেনার আগে এর স্বাদ, সুবিধা, তৃপ্তি স্পর্শ বা ছুঁয়ে দেখার সুযোগ থাকে না। দোকানে যে আমরা পণ্যটাকে দেখছি কিন্তু সেবাটাকে আমরা দেখতে পাচ্ছি না, এটা অদৃশ্যমান। আরেকটি হচ্ছে মালিকানা হস্তান্তরযোগ্য নয়। যেহেতু আমরা আগেই বলেছি সেবা এবং পণ্য পার্থক্যগুলি, তো সেক্ষেত্রে মালিকানা হস্তান্তরযোগ্য নয় সেবা। যেমন হচ্ছে মালিকানার প্রশ্নই আসে না, বস্তুগত না যে মালিকানা আসবে। আর হচ্ছে যে ব্যক্তি সেবা নিয়ে সন্তুষ্টি লাভ করে তা সে অন্যের কাছে বিক্রি করতে পারে না, সে তার নিজের মধ্যে রেখে থাকে, হস্তান্তর করতে পারবে না। আর হচ্ছে মজুদযোগ্য নয় সেবাটা কিন্তু হচ্ছে আসলে মজুদযোগ্য না, এটা পণ্য না যে মজুদ করতে পারবে, পণ্য হচ্ছে মজুদ। আর এটি হচ্ছে সেবাটা কিন্তু হচ্ছে পচনশীল না। হ্যাঁ, যেমন হচ্ছে পণ্যটা পচনশীল। আর হচ্ছে গ্রাহকের কাছাকাছি অবস্থান করে, যেমন বেশি সংখ্যক গ্রাহকের অবস্থান আছে এমন জায়গায় হচ্ছে প্রত্যক্ষ সেবা কেন্দ্রগুলি গড়ে থাকে। যেমন হচ্ছে বাণিজ্যিক এলাকা, আবাসিক এলাকা। হ্যাঁ, অডিট ফার্মগুলি কোথায় থাকে? বাণিজ্যিক এলাকায়। আবার হচ্ছে ক্লিনিক্যাল ফার্মগুলি কোথায় থাকে? ক্লিনিকগুলি কোথায় থাকে? আবাসিক এলাকার কাছাকাছি থাকে। হ্যাঁ, আর যে অবিচ্ছিন্নতা হচ্ছে সেবাকে মূলত সেবাদানকারী থেকে আলাদা করা যায় না। সেবা দেওয়ার সময় সেবাদানকারীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। হ্যাঁ, যেমন হচ্ছে আইনি লড়াইয়ের জন্য আইনজীবীকে থাকতে হবে, আবার হচ্ছে ডাক্তারি সুবিধার জন্য ডাক্তারকে থাকতে হবে। দৃশ্যমান বস্তুর সম্পৃক্ততা। আচ্ছা, এখন দৃশ্যমান বস্তুর সম্পৃক্ততা হচ্ছে সেবা দিতে হলে কিছু দৃশ্যমান বস্তু দিয়ে সেবা দিতে হবে। সেগুলি কি যেমন চিকিৎসার জন্য চিকিৎসার যন্ত্রপাতি থাকতে হবে, আবার তথ্য সেবার জন্য কম্পিউটার থাকতে হবে, টেলিফোন থাকতে হবে। হ্যাঁ, আর সেটা হচ্ছে পরিবর্তনশীলতা। একজন ব্যক্তি কর্তৃক প্রদত্ত সেবা সবসময় একই মানে নাও হতে পারে, যে জন্য এবং সেবাদানকারী ব্যক্তি মন মানসিকতা বিভিন্ন পরিবেশ পরিস্থিতির উপরে কিন্তু সেবাটা কিন্তু পরিবর্তন হয়ে থাকে। প্রত্যক্ষ সেবার প্রকারভেদ। প্রত্যক্ষ সেবার প্রকারভেদটা কয় ধরনের প্রকারভেদ? আমরা মূলত এখানে দেখতে পাচ্ছি 5 ধরনের প্রকারভেদ। একটা হচ্ছে পেশাগত সেবাকেন্দ্রিক ব্যবসা। পেশাগত কি? এটা হচ্ছে দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে পেশাগত সেবার গুণগত মান হচ্ছে উন্নত হয়, এবং সেবাদানকারী মানসিক এবং যোগ্যতার সেবা মানে পার্থক্য। যেমন হচ্ছে পেশাগত, যেমন ডাক্তারি, কনসালটেন্সি, অডিট ফার্ম, তারপর হচ্ছে অ্যাটর্নি ফার্ম, যেমন হচ্ছে ওকালতি, আইন ব্যবসায়ের সাথে জড়িত, প্রকৌশলী, হ্যাঁ, ফার্ম। এগুলো হচ্ছে পেশাগত সেবাদানকারী ব্যবসা। আর হচ্ছে ব্যক্তিগত সেবাদানকারী ব্যবসা, যেমন হচ্ছে ব্যক্তিগত যে সেবাদান করা হয় অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্যে। আর সেক্ষেত্রে ব্যক্তি যত বেশি যোগ্য এবং দক্ষ হবেন, পেশার মানও হচ্ছে তত উন্নত হবে। এবং যেমন হচ্ছে ব্যক্তিগত হচ্ছে স্বর্ণাকার, পেইন্টার, কার্পেন্টার, টেইলর, কুমার, কামার, নাপিত, এরা হচ্ছে ব্যক্তিগত সেবা। এগুলি হচ্ছে সেবাকেন্দ্রিক ব্যবসা। আর হচ্ছে বন্টন সংক্রান্ত সেবাকেন্দ্রিক ব্যবসা, সেটা হচ্ছে ভোক্তারা যেখানে বসবাস করে সেখানে পণ্য সরবরাহের মাধ্যমে সেবা দেয়, বন্টন সংক্রান্ত সেবাদানকারী ব্যবসা। যেমন হচ্ছে খুচরা ব্যবসায়ী, পাইকার, এজেন্ট, ডিলার, পরিবেশক, এই ধরনের ব্যবসার সাথে জড়িত। হ্যাঁ, আচ্ছা, তাছাড়া হচ্ছে জলযান, সড়ক পরিবহন, আকাশ পরিবহন, রেল পরিবহন ইত্যাদিও জড়িত থাকে বন্টন সংক্রান্ত ব্যবসা। আরেকটি হচ্ছে পণ্য সরবরাহ সংক্রান্ত সেবাদানকারী প্রতিষ্ঠান, উৎপাদন আমদানির কাছ থেকে পণ্য সংগ্রহ করে চূড়ান্ত ভোক্তা ও সর্বশেষ ক্রেতার কাছে সরবরাহ করে থাকে। হ্যাঁ, এদেরকে বলা হয়ে থাকে মধ্যস্থতা ব্যবসায়ী। আর হচ্ছে তথ্য সংক্রান্ত সেবাদানকারী ব্যবসা, বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় তথ্য সরবরাহে জড়িত প্রতিষ্ঠানগুলি, যেমন হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, আরেকটি হচ্ছে প্রিন্ট মিডিয়া, যেমন পত্রিকা বের করে থাকে, ই কমার্স, ইন্টারনেট, ইমেল, ওয়েবসাইট। হ্যাঁ, আর হচ্ছে মাল্টিমিডিয়া, এই ধরনের সেবার সাথে জড়িত থাকে তথ্য সংক্রান্ত সেবা। এই ধরনের ব্যবসার সাথে জড়িত তারা হচ্ছে যে তথ্য সংক্রান্ত সেবা কেন্দ্রিক ব্যবসা। আচ্ছা, আমরা ব্যবসায়িক কতগুলি কার্যাবলী জানবো।
ব্যবসায়ের হচ্ছে কাঁচামাল বা উপকরণ ক্রয়। শিল্পের জন্য অবশ্যই বাণিজ্যে যে কাজটি শুরু হয়ে থাকে সেটা কিন্তু পণ্য উৎপাদনের আগ থেকেই শুরু হয়ে থাকে। এটা হচ্ছে ব্যবসায়ের কার্যাবলী। আচ্ছা, এখন হচ্ছে যেটা বলতে যাচ্ছি, ব্যবসা প্রতিষ্ঠানে যে পণ্য, সেবা, কর্ম, উৎপাদন, বন্টন সবই তো সংগ্রহ, কেনাবেচা প্রভৃতি কাজের সমষ্টিকে আমরা ব্যবসায়িক কার্যাবলী বলে থাকি। সে ব্যবসায়িক কার্যাবলী যেমন হচ্ছে কাঁচামাল এবং উপকরণ ক্রয়, সেটা হচ্ছে পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল ও পণ্য উপকরণ ক্রয় করতে হয়। সেটা অবশ্যই ব্যবসায়ীকে কেনার সময় কাঁচামালের গুণগত মান, উৎস, ভোক্তার চাহিদা, পণ্যের পরিমাণ এসব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকে। তারপরে হচ্ছে উৎপাদন হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপ পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করাকে উৎপাদন বলে থাকে। যেমন কাঠ থেকে আসবাবপত্র, পাট থেকে চট, তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড়, হ্যাঁ, এগুলিকে বলা হয়ে থাকে উৎপাদন। এগুলো শিল্পের মাধ্যমে হয়ে থাকে। তারপরে হচ্ছে ক্রয় বিক্রয়ের মাধ্যমে মালিকানা হস্তান্তর হয়ে থাকে। আর হচ্ছে বিক্রির মাধ্যমে অর্জিত আয় দিয়ে একজন ব্যবসায়ী তার প্রতিষ্ঠানে পণ্য বিক্রির মাধ্যমে পণ্যের মুনাফা অর্জন করে থাকে। আর হচ্ছে অর্থসংস্থান, অর্থকে ব্যবসায়ের প্রাণ বলা হয়ে থাকে। আর হচ্ছে প্রয়োজনীয় অর্থের অভাবে কিন্তু ব্যবসা পরিচালনা ও সম্প্রসারণ করা সম্ভব হয় না। তাই ব্যবসায়ী ব্যক্তিগত সঞ্চয় ও ব্যাংক অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসায় প্রয়োজনীয় অর্থ সংস্থান করতে হয়। পরিবহনের মাধ্যমে স্থানগত বাধা দূর হয়, এক স্থানে পণ্য অন্য স্থানে বিক্রয় করা সম্ভব হয়। গুদামজাতকরণ, এক সময়ের পণ্য অন্য সময় আমরা পেতে পারি, সময়গত উপযোগ সৃষ্টি করে। বীমার মাধ্যমে হচ্ছে ঝুঁকি যে রয়েছে ব্যবসায়ে, সেই ঝুঁকিটা নিবারণ হয়ে থাকে। আবার হচ্ছে ব্যবসায়ীরা নিশ্চিন্তে হচ্ছে ব্যবসা করতে পারে। আরেকটি হচ্ছে বিজ্ঞাপন ও প্রচার। সেটা হচ্ছে বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমে পণ্যকে ক্রেতার নিকট হচ্ছে পণ্য সম্পর্কে ক্রেতার নিকট তথ্য পৌঁছানো হয়ে থাকে বা ক্রেতার কাছে পরিচিতিকরণ করা হয়ে থাকে। আর হচ্ছে পণ্য উদ্ভাবন, ব্যবসায়ের মাধ্যমে কিন্তু নতুন নতুন পণ্য উদ্ভাবন হয়ে থাকে। ভোক্তাদের নিত্য নতুন পণ্য উদ্ভাবন হয়ে থাকে এবং ক্রেতা বা ভোক্তাদের হচ্ছে পণ্যের চাহিদা পূরণ করে থাকে নতুন নতুন পণ্যের মাধ্যমে। প্রমিতকরণ ও পর্যায়িতকরণ। প্রমিতকরণটা কি? পণ্যের সঠিক মান নির্ধারণটাকে বলা হয়, মান অনুযায়ী পণ্য ভাগ করাকে প্রমিতকরণ বলা হয়ে থাকে। আর পণ্যের বিভিন্ন ভাগে সাইজ অনুযায়ী করা থাকে সেটাকে পর্যায়িতকরণ করা হয়ে থাকে। হ্যাঁ, যেমন হচ্ছে গুণাগুণ আর হচ্ছে ওজন, আকৃতির ভিত্তিতে পণ্যের বিভিন্ন ভাগে ভাগ করাকে বলা হয়ে থাকে পর্যায়িতকরণ। মুরগীকরণের মাধ্যমে পণ্যের আকর্ষণীয়তা বৃদ্ধি হয় এবং হচ্ছে সেটা হচ্ছে আবার পণ্যটাকে সংরক্ষণের জন্য হচ্ছে মোড়কের প্রয়োজন। বাজার গবেষণার মাধ্যমে হচ্ছে ক্রেতা ভোক্তাদের রুচি ও অভিরুচি সম্পর্কে হচ্ছে প্রতিযোগিতার ধরন, বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যায়। হ্যাঁ, তো ব্যবসায়ের একটি অন্যতম কাজ কিন্তু বাজার গবেষণা না করলে কিন্তু ব্যবসায়ী প্রতিযোগিতামূলক বাজারে কিন্তু ব্যবসা পিছিয়ে পড়বে ব্যবসায়ী। আর হচ্ছে ঝুঁকি গ্রহণ হচ্ছে আর্থিক ক্ষতির আশঙ্কা জেনে যদি আকাঙ্ক্ষাকে আর্থিক ক্ষতি যে হবে সেটা জানাই হচ্ছে ঝুঁকি। আমরা জানি যে নো রিস্ক নো গেইন, হাই রিস্ক হাই গেইন। হ্যাঁ, যা ঝুঁকি নেই মুনাফা নেই, ঝুঁকি বেশি মুনাফা বেশি। হ্যাঁ, মুনাফাকে ঝুঁকি গ্রহণের পুরস্কার বলা হয়ে থাকে। গ্রাহক সেবা প্রদান, আরেকটি হচ্ছে ব্যবসার আরেকটি অন্যতম কাজ হচ্ছে গ্রাহক সেবা প্রদান করা, মানসম্মত পণ্য সরবরাহ করা, আবার বিক্রয়োত্তর সেবা দিয়ে থাকে, বিক্রয়ের পরও সেবা দিয়ে থাকে ওয়ারেন্টি গ্যারান্টির মাধ্যমে। আর হচ্ছে সাংগঠনিক কার্য সম্বল, ব্যবসায়ের আরেকটি দৈনন্দিন যে কার্যাবলীগুলি সম্পাদন করে, যেমন হিসাব রক্ষণ, আরেকটি হচ্ছে নিরীক্ষণ, পরিকল্পনা তৈরি, কর্মী পরিচালনা নিয়ন্ত্রণ, হ্যাঁ, প্রশিক্ষণ, যোগাযোগ রক্ষা করা বিভিন্ন পক্ষের সাথে, তথ্য সংগ্রহ করা, সংরক্ষণ করা, এইসব সাংগঠনিক কাজগুলি করে থাকে। আরেকটা হচ্ছে ব্যবসায়ের গুরুত্ব, একটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, আরেকটা হচ্ছে সামাজিক গুরুত্ব। হ্যাঁ, এখন দেখো
অর্থনৈতিক গুরুত্বের মধ্যে কি কি আছে? সম্পদের সদ্ব্যবহার, যেটার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত কাঁচামালকে হচ্ছে মানুষের ব্যবহার উপযোগী করে থাকে, সম্পদের ব্যবহার করে সদ্ব্যবহার করে থাকে। আর হচ্ছে সঞ্চয় বৃদ্ধি এবং মূলধন গঠন। ব্যবসায় বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বিমা ইত্যাদি প্রভৃতির মাধ্যমে মানুষের সঞ্চয়কে একত্রিত করে এবং এবং হচ্ছে সঞ্চয় থেকে ব্যবসায়ী বা উদ্যোক্তাদের ঋণ দিয়ে ব্যবসায়ের মূলধন গঠন করে থাকে। আয় বৃদ্ধি করে থাকে। ব্যবসায়ী প্রাকৃতিক সম্পদের নতুন নতুন উপযোগ সৃষ্টির মাধ্যমে উৎপাদন বাড়ানোর সুযোগ পাবে এবং এই ব্যবসায়ের মাধ্যমে মুনাফা অর্জন হয়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। উৎপাদিত পণ্যদ্রব্য সেবাকর্ম জনগণের কাছে পৌঁছানোর জন্য পরিবহন ব্যবস্থার প্রয়োজন। আর পরিবহন ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে ব্যবসায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। দক্ষতা বৃদ্ধি। যথাসময়ে মানসম্মত পণ্য উৎপাদন ও বন্টনের জন্য কর্মীদের দক্ষতার প্রয়োজন। ব্যবসায়িক কার্যক্রম থেকে কর্মীরা বাস্তব অভিজ্ঞতা পেয়ে দক্ষতা বৃদ্ধি করে। সরকারের রাজস্ব বৃদ্ধি, যেমন হচ্ছে ব্যবসার শুল্ক কর দেওয়ার মাধ্যমে সরকারি আয় তথা দেশের রাজস্ব বাড়ে। সেবাধর্মী প্রতিষ্ঠানের উন্নয়ন, যেমন হচ্ছে ব্যাংক, বিমা ব্যবসায়ের উন্নয়ন হয়ে থাকে এই ব্যবসায়ের কারণে। প্রযুক্তিগত উন্নয়ন। ব্যবসায়ী প্রয়োজনে বিভিন্ন ধরনের গবেষণার মাধ্যমে আধুনিক যন্ত্রপাতি উন্নয়ন করে থাকে। আর এটা হচ্ছে সামাজিক গুরুত্ব। চাহিদার পরিতৃপ্তি, মানুষের যে অভাব বা চাহিদা রয়েছে সেটা পরিতৃপ্তি হয়। আর হচ্ছে বেকারত্ব হ্রাস, কর্মসংস্থানের সুযোগ করে ব্যবসা প্রতিষ্ঠান, সেটার মাধ্যমে বেকারত্ব হ্রাস করে থাকে। জীবনযাত্রা মানুষের সমাজে যে হচ্ছে মানুষ জনসংখ্যা ক্রয় ক্ষমতা মাথা পিছু আয় বাড়লেই হচ্ছে আমরা বলি জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, যেহেতু ব্যবসার মাধ্যমে মানুষের জীবিকা অর্জন হয়, তাই এর মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন হয়। আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন। ব্যবসায়ের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক গতিশীলতা আসে। এক দেশ অন্য দেশের, এক জাতি অন্য জাতির সম্পর্ক গড়ে তোলে থাকে। নগরায়ণ, সংস্কৃতি ও শিক্ষার উন্নয়ন। ব্যবসার কারণে কিন্তু দেশের বিভিন্ন স্থানে পণ্য সামগ্রী হচ্ছে পৌঁছানো হয়ে থাকে। সেক্ষেত্রে হচ্ছে নগরায়ণ হয়ে থাকে। আর এটা হচ্ছে সংস্কৃতি ও হচ্ছে শিক্ষারও উন্নয়ন হয়ে থাকে। যে সামাজিক যে দায়বদ্ধতাগুলি আছে সে কাজগুলিও করে থাকে। শিক্ষার উন্নয়ন, যেমন হচ্ছে ডাচ বাংলা ব্যাংক হচ্ছে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে। বিভিন্ন ব্যাংক হচ্ছে যে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে থাকে। জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসা। আচ্ছা, জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসা হচ্ছে সেবা প্রদানের সুযোগ থাকে। আচ্ছা, এখন ক্যারিয়ার বা হচ্ছে এটা আমরা বলতে কি বুঝি? ক্যারিয়ার হলো একটি পৃথক অথচ সম্পর্কযুক্ত কাজের অনুক্রম যা জীবনে স্থায়িত্ব, শৃঙ্খলা আনে এবং ব্যক্তির জীবনকে গুরুত্বপূর্ণ করে তোলে। হ্যাঁ, জীবনের ক্রম উন্নয়নকে আমরা বলি ক্যারিয়ার বা জীবনোপায়। এখন এই ক্যারিয়ারের মাধ্যমে কি করে থাকে আসলে? ব্যবসাকে যদি জীবিকা অর্জন উপায় বা ক্যারিয়ার হিসেবে নেওয়া হয়ে থাকে, তাহলে সে কি করে? সেবা প্রদানের সুযোগ। ব্যবসায়ের মাধ্যমে সেবা দেওয়ার সুযোগ থাকে। সেবাকে কেন্দ্র করে অনেক ব্যবসায়ের উৎপত্তি ঘটেছে, যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ব্যাংকিং, চিকিৎসাধর্মী, শিক্ষা প্রতিষ্ঠান, বন্টনমূলক। হ্যাঁ, আমরা প্রত্যক্ষ সেবার মধ্যে যেগুলো জেনেছি। জীবিকা অর্জনের উপায়। ব্যবসায়ের মাধ্যমে জীবিকা অর্জন করে থাকে। সাধারণত আমরা স্বল্প পুঁজি ও অল্প শিক্ষাগত যোগ্যতা নিয়েও ব্যবসা প্রতিষ্ঠান করতে পারে। উন্নতি লাভের উপায়। হ্যাঁ, ব্যবসার মাধ্যমে হচ্ছে জীবনে উন্নতি লাভ করতে পারে। হচ্ছে জীবনে বড় ধরনের উন্নতি লাভের সবার পক্ষে সম্ভব হয় না যদি চাকরি করে থাকে, কিন্তু ব্যবসা করলে উন্নতি লাভ করতে পারবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। ব্যবসায়ী নিজে এবং অন্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে থাকে। এটা একটি স্বাধীন পেশা। একজন ব্যবসায়ী বৈধ যে কোনো ব্যবসায় তার পুঁজি খাটাতে পারে। স্বাধীনপ্রিয় মানুষ ব্যবসায়ীকে তাদের ক্যারিয়ার হিসেবে গ্রহণ করে। হ্যাঁ, আর হচ্ছে ভবিষ্যৎ সহযোগিতা। সেটা হচ্ছে একজন চাকরিজীবী চাকরি জীবন শেষে পেনশন, গ্র্যাচুইটি উপকৃত হয়। একজন ব্যবসায়ী তার প্রতিষ্ঠিত ব্যবসা থেকে যোগাযোগ সম্পর্ক রেখে শেষ সুন্দরভাবে চলতে পারে। হ্যাঁ, আরটি হচ্ছে সামাজিক কল্যাণ। নিজের কাজ নিয়ে সমাজকে সেবা করার মাধ্যমে একটি অনন্য কাজ হচ্ছে ব্যবসায়ের মাধ্যমে করা যায়। হ্যাঁ, সেটা হচ্ছে ব্যবসাকে জন্য হচ্ছে ক্রেতা, ভোক্তা, ঋণদাতা, মাল সরবরাহকারী, কর্মচারী, সরকার সবাই কিন্তু ব্যবসায়ের মাধ্যমে উপকৃত হচ্ছে। হ্যাঁ, তো তাহলে ব্যবসায়কে হচ্ছে জীবিকা অর্জনের উপায় হিসাবে গ্রহণ করে
নিজের উন্নতি লাভ করে, দেশের কল্যাণ সাধন করে, হ্যাঁ, অপরের হচ্ছে জীবিকার উপায় হিসাবে অপরকে হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে হচ্ছে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সে কামনা করি।